দোলার ব্যাগের পাশ থেকে শরৎচন্দ্রের দেবদাস উপন্যাসটা তুলে নিয়ে জারিফ দোলার দিকে তাকিয়ে বলে, এটা সাথে নিয়ে ঘুরিস কেন? এসা চেয়েছে। নাটপট্টি ওর বাড়িতে দিয়ে যাব যাওয়ার সময়। কিছুক্ষণ বইটা উল্টে পাল্টে জারিফ স্মিথ হাসে বলে, দেবদাস, তোর আর মায়ের ইগোর চক্করে কোন দিন না জানি আমার অবস্থা এমন হয়। দোলা না চমকালো না, ঘাবড়ালো না, সে শুধু এক পলক জারিফের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। জারিফ বলল, আচ্ছা একটু মজা করছি, রেগে যাস না। একটা দৃশ্য কল্পনা কর, ধর তুই পারো, আমি তোর দেবদা। পারিবারিক দ্বন্দ্বে তোর অমন করে অন্য আরেকজনের সাথে বিয়ে হলো। আমি ওভাবে মাতাল হয়ে তোর দুয়ারে গিয়ে চেঁচিয়ে পড়ে থাকলাম। তুই শাড়ির আঁচল উড়িয়ে দৌড়াতে দৌড়াতে এলি, কাঁদতে কাঁদতে ব্যাকগ্রাউন্ডে একটা বিষাদের সুর বাজতে থাকবে, আর তুই আমার কাছে পৌঁছানোর আগে। দোলা শান্ত চোখে তাকিয়ে আছে জারিফের দিকে, তবুও জারিফ দমে যায়। কথা থামিয়ে বোকা বোকা হেসে বলে, সরি। দোলার নাকের পেশি প্রসারিত সংকুচিত হচ্ছে। জারিফ উচ্চস্বরে হেসে উঠতে চেয়ে ওঠে না, নিয়ন্ত্রণ করে নিজেকে বলে, বললাম সরি। এত অনিশ্চয়তা, ডর লাগছে এখন, হাঁটু কাঁপছে। মরলে কেন আমার মাঝে তবে? মরতে এসেছিলে কেন? তুই তো তোর কপালে স্টাম্প মেরে লিখে রাখিসনি এখানে মরা যাবে না। সংযত হওয়া উচিত ছিল, সামান্য মজা করছি। তুলি, তুই টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছিস? আচ্ছা সরি, প্লিজ বাদ দে। বাদ। একজন দুজন করে লোকজন আসতে শুরু করেছে সার্কিট হাউস মাঠে। কেউ বা বাচ্চাকে নিয়ে এসেছে, কেউ তাদের পোষ্য, কেউ কাঁধে ব্যাগ চাপিয়ে আসছে। সম্ভবত কোচিং সেন্টার থেকে বন্ধুদের সাথে হাওয়া খেতে এসেছে। জারিফ আশেপাশে তাকিয়ে দেখে উঠে দাঁড়ায় দোলাও। বেলা গড়িয়ে গিয়েছে বেশ। বিকেল ৫টার আগে হোস্টেলে ফিরতে হবে। মাঠে এক ফুলওয়ালি কিছু গোলাপ বিক্রি করছিল। দোলা সেদিকে তাকিয়ে, জারিফ কখনো তাকে একটা গোলাপ তো দূরের কথা থাক, কখনো একটা পাপড়িও দেয়নি। নিজের অপদার্থ প্রেমিকের কথা ভেবে সে মুচকি হাসে। জারিফের তার দৃষ্টি গোচর হয় না। সে খুব স্বাভাবিকভাবে বেঞ্চের উপর থেকে অবশিষ্ট প্যাকেটটা উঠিয়ে দোলার হাত থেকে ব্যাগ কেড়ে নিয়ে প্যাকেটটা ব্যাগে ঢুকিয়ে বলে, তাজের কাচ্চি, সন্ধে নাগাদ গরম গরম খেয়ে নিস। দোলা অন্যদিকে ঘুরে ঠোঁট টিপে হাসে। স্বস্তির মাথায় একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে আড়ায় অপদার্থ প্রেমী। চারদিক হলো বিষয়টা মারাত্মক রূপ ধারণ করেছে। কোনো এক বস্তু দোলার নাভির ভিতরে পাক খেতে খেতে উপরে উঠছে। ব্যথাটার সমস্ত বক্ষপেট ছড়িয়ে যায়। গ্যাস্ট্রিকের জন্য দোলা নিয়মিত ওষুধ সেবন করে। এই সমস্যাটা নতুন। হাতে কিছু টাকা চলে আসলেই ডাক্তারের কাছে যাবে বলে ঠিক করল দোলা। কিন্তু সমস্যা হচ্ছে, এই স্টুডেন্টের টাকা এখন অবধি সে পায়নি। কখনো দেরি করে না ওনারা, মাস হতে না হতেই দিয়ে দেয়। মাঝে মাঝে বোনাসও পায় দোলা। এইবার এই প্রথম হলো। দোলার মুখ ফুটে কখনো চায় না, তাই এবারও পারল না। তার চক্ষু লজ্জা আছে সব সময়, আগে ভাগেই তার বেতনও মাঝে মাঝে বোনাস দেয়। তাদের কাছে চাওয়াটা খারাপ দেখায়। হয়তো এ মাসে একটু অসুবিধা হয়েছে। এদের মতো উচ্চবিত্তদের অর্থ সমস্যা হয় না দোলা জানে। হয়তো ভুলে গিয়েছে, মনে পড়লে দিয়ে দেবে। ম্যাম, আমার ছুটি। ৭ বছর বয়সী ইউরার কথা দোলার ঘোর কাটে। তাকিয়ে তার দিকে হেসে বলে, জি না, শুধু পড়া ফাঁকি দেওয়া, তাই না? চুপচাপ যা লিখতে দিয়েছি লিখে দাও। ফোনটা বিপ বিপ করে আওয়াজ করে উঠল। হাতে নিয়ে দেখতে পায় জন্মদাতা নামে সেভ করা নাম্বারটা থেকে ফোন এসেছে। দোলা তপ্ত শ্বাস ফেলে রিসিভ করতেই ওপাশ থেকে দবির রহমান শ্বাসভারী গলায় বলল, বাড়ি আসছো শীঘ্রই? না, কেন? পুকুর থেকে মাছ তুলছি, চিংড়িগুলো ফ্রিজে রেখেছি, তোমার খেয়ে ফেলো। আমার চিংড়িতে অ্যালার্জি। কবে থেকে? দোলা ইচ্ছে করলে চেঁচিয়ে বলে, জন্ম থেকে।
জন্ম থেকেই অ্যালার্জি? শুধু চিংড়িতে না, আমার জীবনে অ্যালার্জি, আমার বাবাতে অ্যালার্জি, আমার মাতে অ্যালার্জি, আমার সৎ মাতে অ্যালার্জি। কিন্তু বলো না, শুধু বলো। কিছুদিন হলো ওপাশ থেকে দবির কোনো কথা বলল না, শুধু বিশ্বাসের শব্দ এলো দোলা। পরপর বলল, টাকা পাঠাতে হবে না, বোনকে জুতো কিনে দাও, ওই টাকায় আমার চলবে বেশ। ফোন রেখে দোলা ভেজা দুনয়ন মুছে নেয় ওড়নার কোনা দিয়ে। ইউরা ম্যামকে দেখে আবারও লেখা মনোনিবেশ করে। এক বাটি কাস্টার হাতে ঘরে ঢুকে ইউরার মা ফারিন। দোলা নিজেকে সামনে নিয়ে মেকি হাসি। ফারিনের ঠোঁট জুড়ে আন্তরিক হাসি। দোলার হাতে কাস্টারের পেয়ালা তুলে দিয়ে বলে, খাও, শুরুটা তুমি করো, দোলা পরে খাবে বলে রেখে দিয়ে যায় পাশে। ফারিন বাধা দিয়ে চোখ পাকিয়ে বলে, বলছি খাও। দোলা বাধ্য মেয়ের মতো খেয়ে থাকে। ফারিন মুক্ত চোখে দেখতে থাকে দোলাকে। খুঁটিয়ে খুঁটিয়ে মেয়েটার ভারী মিষ্টি আকর্ষণীয় মুখচ্ছিরি, গায়ের রংটা নজর কাড়া। কেউ একবার তাকালে দুইবার মুগ্ধ হয়ে তাকাতে ভুলবে না। খাওয়া শেষ করে দোলা ইউরার পাশ পড়া বুঝিয়ে দিয়ে উঠে দাঁড়াতেই ফারিন তার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলে, নাও। দোলা এবার কাঙ্ক্ষিত জিনিস পেয়ে ভীষণ খুশি হলেও শুকনো হাসি হেসে ধন্যবাদ জানায় ফারিনকে। ফারিন মনমরা হয়ে বলে, এ মাসে যে কি হলো দোলা, দুই ননদের বিয়ে, দেবর এখানে ফেরার, সবকিছু মিলিয়ে এত অন্যমনস্ক ছিলাম যে তোমার বেতনের কথা ভুলে গিয়েছিলাম। আর তোমাকেও বলি, 7 দিন হয়ে গেল, একটু মনে করিয়ে দেবে না? গতকাল রাতে ইউরার বাবা মনে করলো। যাই হোক, খামটা খোলো। দোলা অবাক হলেও বাধ্য মেয়ের মতোই খামটা খোলে। খাম খুলে দেখে তার ভেতরে বেতনের 4,000 টাকার সাথে আরো 2,000 টাকা বাড়তি। দোলার চোখে মুখে বিস্ময়। ফারিন হেসে বলে, তোমাকে ইউরার বাবা দিল খুশি হয়ে। দোলা খুবই স্বাভাবিক থাকে, তা এভাবে জারিফ ব্যতীত অন্য কারো থেকে বাড়তি নেওয়ার অভ্যাস নেই। তবে এখানে ফারিন আর তার স্বামী যথেষ্ট আন্তরিক দোলার প্রতি। এর আগেও এমন হয়েছে। দোলা ফেরাতে পারেন না এই আন্তরিকতাটুকু। ফারিন গিয়ে ইউরার কম্পিউটার টেবিলের ওপর রাখা একটা শপিং ব্যাগ এনে দোলার হাতে দেয়। দোলা দ্বিতীয় দফায় বিস্মিত হয়ে বলে, এটা কি ভাবি? তারানা আর তানিয়ার বিয়েতে সবার জন্য এনেছিলাম ঢাকা থেকে। তোমার জন্য এনেছিলাম 4 পিসটা। তুমি তো বিয়েতে এলে না, তাই দেওয়া হলো না। এটা নাও, তোমার ভাইয়া নিজে পছন্দ করেছে তোমার জন্য রংটা। দোলা বেশ কিছুক্ষণ দোনামুনো করে ফারিনের কাছে হার মানে নিতে হয় উপহারটাও। ফারিনের স্বামী শেখ তৌফিক আহমেদ বরগুনা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান। আল্লাহ দিয়েছে, তাই তাই বিত্ত বৈভবের কোনো অভাব নেই তার। তার বাবা শেখ তৌফিকুল আহমেদের জ্যেষ্ঠ কন্যা সে। সামাজিক গণমাধ্যমে একটা গ্রুপে দোলার বছরখানেক আগে টিউশনির খোঁজ পেয়ে একটা পোস্ট করেছিল। সেখান থেকে ফারিনের সাথে দোলার পরিচয়। ইউরাকে পড়ানোর জন্য ফারিন আর তৌকিক ঠিক করে দোলাকে। তারপর থেকে দোলার নিয়মিত যাতায়াত এই শেখ বাড়িতে। বাড়িটা বেশ পুরানো, 1991 সালের দিকে বাড়িটা তুলেছিল শেখ তৌফিকুল আহমেদ। তখনকার দিনে দুটো ইটের ভাটার মালিক ছিলেন সে। 2023 ধন সম্পদ বেড়েছে 10 গুণ। মফস্বলদের বড়লোকদের অস্থিমজ্জায় অহংকার মিশে থাকে। এ বাড়ির কারোর মধ্যেই এসব কিছু দেখেনি দোলা। পরিবারটাকে বেশ হাসি খুশি মনে হয়। ফারিন থেকে বিদায় নিয়ে দোলা ইউরার পড়ার ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে বসার ঘরে পর্যন্ত আসে। ফারিনও আসে পিছু পিছু। এটা ফারিনের অভ্যাস। রোজ দোলাকে বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দেয়। হঠাৎ করে ঘেউ ঘেউ আওয়াজ। দোলা চমকে ওঠে। বরাবর কুকুর ভীত তার। এই বাড়িতে নতুন একটা অপবাদ উদয় হয়। বোঝো নামে। কুকুরটার জাত কি দোলা জানে না, বিদেশি, কিন্তু অতি ভয়ঙ্কর দেখতে। বাড়ির আঙিনায়
আউট হাউজে থাকে। এতদিন ছিল না এই আপদটা, মাসখানেক হয় এসেছে। যবে থেকে ইউরার ছোট্ট চাচু ঢাকা থেকে এসেছে, বোজো ইউরার ওই ছোট্ট চাচু পোষ্য। যেই লোকটা দোলার কাছে বোজোর মতোই স্রেফ একটা অস্বস্তি। অস্বস্তি থেকে পালাতে দোলা ওড়না তুলে ঘা মাথা ঢেকে নেয় পুরোপুরি। বাড়ির সদর দরজা পর্যন্ত নিজেকে আড়াল করে নিয়ে এগুতে পালালো না দোলা। ভোজো ছুটে আসলো তার দিকে। এমনটা রোজ হয়। দোলা আঁতকে উঠে ফারিনের আষ্টেপৃষ্ঠে ধরে। বোজো ঠিক দোলা নয়, দোলার পিছনে কয়েক গজ দূরে থাকা মালিকের কাছে ছুটে যায়। সেই তৌফিক আহমেদের এ বাড়ির সর্বকনিষ্ঠ পুত্র গম্ভীর কণ্ঠে বোজোকে বাড়ির বাইরে চলে যাওয়ার নির্দেশ দিতেই বোজো বাধ্যতা দেখিয়ে ছুটে বেরিয়ে যায়। দোলা স্বস্তির নিঃশ্বাস নিল। অন্তকল্পকাল যেতেই তার চেহারা কানায় কানায় ছেয়ে যায় অস্বস্তি। আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে ফারিনের পিছনে। তৌসিফ দোলার পা থেকে মাথা পর্যন্ত নজর বুলিয়ে চোখ সরিয়ে নেয়। গম্ভীর স্বরে ফারিনকে বলে, ভাবি, আমার জ্যাকেট কোথায়? ওয়ার্ড্রোবে রেখেছি, পেয়ে যাবে, তুমি দিয়ে যাও। দোলা আর দাঁড়ালো না। বোজো যখন চলে গিয়েছে, সেও দেরি না করে ফারিনকে আস্তে করে আসি বলে বেরিয়ে যায়। তার পায়ের গতি দেখে বোঝা যাচ্ছে এখান থেকে পালিয়ে যাওয়ার তার বড্ড তাড়া। শেখ বাড়ি থেকে দোলা প্রস্থান ঘটলে ফারিন নিজের দেবরের দিকে তাকিয়ে দেখতে পায় তৌসিফ ফিসলে হাসল। হঠাৎ করে সে হাসি মিলিয়ে গেল। কণ্ঠস্বর গম্ভীর বজায় রেখে ভাবিকে প্রশ্ন করল, উপহারটা নিল? নিল। তৌসিফ চুপ। ফারিন বলে, ওঠো, ধৈর্য ধরো। আমার শ্বশুর তামিলনাড়ু থেকে চিকিৎসা নিয়ে ফিরলে প্রস্তাব পাঠাবো। যেভাবে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকো, মেয়েটা কেমন ঘাবড়ে যায়। কোনোদিন না জানি বলে ওঠে, ইউরাকে পড়াবো না আর। আমি যখন ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়েছি, যেইটুকু তাকাও, তোমাকে দেখলে হাসি খুশি মেয়েটা কেমন গুটিয়ে যায়। মেয়েরা পুরুষের দৃষ্টি খুব ভালো করে বোঝে। তৌসিফ না কথা বাড়ায়, না ভাবিকে এ ব্যাপারে আরেক শব্দ বলার আশকারা দেয়। ডান হাতটা ট্রাউজারের পকেটে ঢুকিয়ে বলিষ্ঠ শরীর হেলিয়ে দুলিয়ে সদর দরজার দিকে যেতে যেতে বলে, ব্যাক ইয়ার্ডে যাচ্ছি, মিতুকে দিয়ে গ্রিন টি পাঠিয়ে দাও, আর প্লিজ চাপকলের পানি দিও না। পরীক্ষার ১.৫ মাসও সম্ভবত বাকি নেই, অথচ দোলার কাছে এই সেমিস্টারের সব বই নতুন, একেবারে চকচকে। হাতে নিয়ে একটিবার দেখেওনি। সিজিপিএ ডাউন হলে ফুফার ঢোল বাজাতে বাজাতে চলে আসবে তাদের বাড়ির নতুন সম্বন্ধ নিয়ে। পাত্র ইতালি প্রবাসী, অথবা সদরে বড় কসমেটিক্সের দোকান আছে। তাদের সাথে তাল মিলিয়ে নৃত্য করবে মাকসুদা, দবির রহমান আদরের ছোট্ট বউ। দোলাকে শুনিয়ে শুনিয়ে বলবে, লেখাপড়া করে কত দূর যেতে পারবে, পাতিলের কালি কপালে না লাগিয়ে পারবে। বাপের অবাধ্য হলে সেই মেয়ে কোনোদিন সুখে আসে না কপালে। দোলার বাবাও মিনমিন করে বলে, দিয়া, সৎ বোনের জন্য বাড়িতে প্রস্তাব আসছে। দিয়ার মা চাচ্ছে বিয়েটা দিতে। তুমিও বিয়েতে অমত করো না, ছেলে ভালো, বিয়েটা করে নাও। আমার বয়স বাড়ছে, তোমাদের একটা গতি করে যেতে চাই। আরো অনেক অনেক ইমোশনাল ব্ল্যাকমেইল করা হবে দোলাকে। একদিনে বাড়ি থেকে ঘ্যান ঘেনিয়ে প্যান পেনিয়ে, অন্যদিকে জারিফের মায়ের দোলার প্রতি বিতৃষ্ণা। সব কিছুর মধ্যে পরে চিরে চ্যাপ্টা হতে হবে দোলাকে। আচ্ছা, দোলা যদি জারিফের সাথে পালিয়ে যায় তাহলে কেমন হয়? লেকের স্বচ্ছ পানিতে নিজের দোল্যমান প্রতিবিম্বের দিকে তাকিয়ে মনে মনে প্রশ্নটি করে সে। তাহলে কেমন হবে? পর মুহূর্তেই তার হাসি পায়। আচ্ছা,
সে না হয় পালালো, কিংবা জারিফ তাকে নিয়ে আলাদা হলো, তারা দুজন সুখী হলো। আর ওই মানুষটা যে জারিফকে 10 মাস পেটে ধরেছিল, সে তাকে কাঁদিয়ে দোলা আর জারিফ পারবে তাদের খুশি করতে হলে যে দোলাকে কাঁদতে হবে। মোদ্দা কথা, একজনের কাঁদতেই হবে। সে একজন কে হবে? দোলার সাহস হয় না, সে একজন হবে। বড্ড মায়ায় পড়ে গিয়েছে ওই অপদার্থ বেকার নড়বড়ে শিরগাড়া ভীতু ভীতু মানুষটার। তার কিনে দেওয়া ওষুধপত্র, তার কিনে দেওয়া কাচ্চি, তার দুলি টাকাটা, সবকিছু মায়ায় পড়ে গিয়েছে দোলা। একটা দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে মনে মনে আঁকড়ায়, কেন লাই দিলি? এড়িয়ে গেলি না কেন? বুঝ হবার পর থেকে জড়ো হওয়া অনুভূতিতে কেন বেহায়ার মতো সামনে আনলি? ওরটাও কোনো বুঝে নিয়ে মন বাগানে গোলাপ ফোটালি। এখন কি হবে দোলার? যতটা সাধারণ বলে তুই ভেবেছিলি সমস্যাটা এখন কেমন ঠেকছে। দোলা পুনরায় ফোঁস শব্দ করে নিঃশ্বাস নিয়ে নেয়। ক্লান্ত ভঙ্গিতে বরগুনায় নাথপট্টি লেক পার হয়ে হেঁটে যাচ্ছে ফার্মেসি পট্টি। স্যানিটারি প্যাড ফুরিয়ে গিয়েছে, নিতে হবে। হাতের মুঠিতে তার বেতনের টাকা, সাথে বোনাসও। হাঁটতে হাঁটতে সে গার্মেন্টস পট্টি এসে থেমে যায়। একবার হাতের টাকাগুলোর দিকে তাকিয়ে চারপাশে তাকায়। বাড়তি 2000 টাকা দিয়ে তার খুব ইচ্ছে করল জাফিরের জন্য একটা শার্ট নিতে। সব সময় দোলাকে দেয়, দোলা খুব কমই দেয়, বলতে গেলে দেয়ই না। জারিফকে শুধু শুধু অযোগ্য প্রেমিক বলে দোলা। সে নিজে কি না কখনো উপহার দিয়েছে? না, দিয়েছে একটা শুকনো চুমু, যা সব প্রেমিকারাই কালের ভদ্রে দিয়ে থাকে প্রেমিককে। ভাবতে ভাবতে হেসে ফেলে সে। একটা পরিচিত দোকানে ঢুকে দোকানদারকে মিডিয়াম সাইজের কটন শার্ট দেখাতে বলে দোলা। বেশ সময় নিয়ে একটা পছন্দ করে ফেলে, গাঢ় নীল রঙের শার্টটা। জারিফ এক কথায় সুদর্শন, সুদেহী একজন পুরুষ। না, যুবক নয়, পুরুষ। 26 পেরিয়ে 27-এ পড়তে চলেছে বয়স। সে তো পুরুষই। দোলার কল্পনা করে দেখল তার ভীষণ মানিয়েছে শার্টটাতে। তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে জারিফের গায়ে এই শার্টটা কল্পনা করে। দোলা, আপু, বাচ্চা বাচ্চা পুরুষলালিত কণ্ঠস্বর শুনে দোলা চকিয়ে ঘুরে তাকায়। জাহিন তার পিছনে দাঁড়িয়েছিল। জারিফের ছোট ভাই, অবিকল জারিফের মতোই দেখতে, তবে তার এখনো গোঁফ ওঠেনি। উঠবে উঠবে করছে। সে ছাত্র, এইবার ক্লাস 7-এ পড়ছে বরগুনা জেলা স্কুলে। দোলা খুশি হয়ে এগিয়ে যায়, জাহিনকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত হয়ে বলে, কেমন আছিস? আমি ভালো, তুমি? আমিও ভীষণ ভালো আছি। এখানে কি? সে কখন থেকে সাইকেল বেল বাজিয়ে তোমাকে ডেকে যাচ্ছিলাম, তোমার কানে গেল না? দোলা হাসে। জাহিনের গালে হাত বুলিয়ে বলে, কানে একটু কম শুনি ইদানীং। তাই নাকি? তবে তো বর জুটবে না, তোকে বিয়ে করব। তুই আসিস তো? জাহিন হাসে। দোলা দোকানদারকে পছন্দ করে শার্টটা প্যাক করে দিতে বলে, জাহিনের দিকে তাকায়, বলে, চল তোকে আইসক্রিম খাওয়াই। দোলার বাবার দবির রহমান অতীত জীবনে একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। পরবর্তীতে ব্যবসা লস খেয়ে গৃহস্থিক হয়েছে। যা জমি জমা আছে সব বর্গ চাষিদের দিয়ে বছরটা ভালোই ভালোই কেটে যায়। খুব শান্ত প্রকৃতির লোক, তার কোনো শত্রু নেই। এতটাই নীরব সে, হাঁটার সময় যদি কোনো ল্যাম্প স্টাম্পের সাথে ধাক্কা খায়, তাহলে দাঁড়িয়ে সেই ল্যাম্প স্টাম্পের কাছে মাপ চাইবে। এ ধরনের মানুষের কোনো শত্রু থাকতে পারে? বরং যার ঘরে এত সুন্দরী 3টি কন্যা রয়েছে, তার এলাকায় একটু অন্যরকম মান, বিশেষ করে এলাকার ছোকরা সম্প্রদায়ের কাছে।